শুনে একটা সাদা রঙের কুশনে আলতোভাবে হেলান দিয়ে দোলনাতে বসে রয়েছে আইরাত। মাথার ওপরে খোলা আকাশ, আশেপাশে ছোট ছোট ফুলের গাছ। রোদের মিষ্টি কিরণ এসে মুখের ওপর পড়তেই পিটপিট করে চোখে মেলে তাকায় সে। শূন্য নয়নে একবার নিজের চারিপাশে চোখ বুলায়, অতঃপর সবার আগেই হাতটা চলে যায় নিজের পেটের ওপর। এটা ভাবতেই শান্তি লাগে যে নিজের মাঝে একটা না বরং দুটো প্রাণ নিয়ে বেঁচে আছে সে। তার ভেতর আরো দুটো জীবন বেঁচে আছে। মুখের কোণে হাসির রেখা ফুটে ওঠে, বাতাসে চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। স্নিগ্ধ এক পরিবেশ। তখনই টাফি সফটি এসে দুজনে একে অপরের পেছনে দৌড়াদৌড়ি করতে লাগে। তারা আগে থেকে কিছুটা বড় হয়েছে। ছুটোছুটি শেষে তাদের গাঢ় গোলাপি রঙের জিভ বের করে আইরাতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আইরাত তার পাশে থাকা একটা ছোট বাটি থেকে কিছু বিস্কিট নিয়ে তাদের দিকে এগিয়ে দেয়। দুজনে ছুটে এসে আইরাতের হাত থেকে বিস্কিট নিয়ে খেয়ে ফেলে। আইরাত আবার হেলান দিয়ে পেটের ওপর এক হাত রেখে শুয়ে থাকে। ওপরে আইরাতের রুম থেকে অর্থাৎ করিডোর থেকে নিচে বাগানের দিকটা পুরো দেখা যায়। সেখানে দিয়া, ইলা আর অনামিকার কণ্ঠ শুনে আইরাত নিচে একটু উকি দেয়। সবাইকে নিচে দেখে আইরাতের নিচে যেতে মন চাইছে। এখানে একা একা বসে থাকতে আর ভালো লাগে না। নিজের গলা ছেড়ে ডাক দেয়, আইরাত, আব্রাহাম, আব্রাহাম, আব্রাহাম। এই তো এসে গেছি। কিছু লাগবে বেবি গার্ল? আইরাত, সবাই নিচে। আব্রাহাম, চলো তোমাকেও নিয়ে যাই। আইরাত, বাহ, বুঝে গেছেন। আব্রাহাম, হুম চলেন ম্যাডাম। আইরাত আস্তে করে উঠে পড়ে। আব্রাহাম আইরাতের হাত ধরে ধরে নিয়ে যায়। আজকে ওপরের রুমে উঠেছে আইরাত জিদ করেই। আব্রাহামের কথা একটাও শুনেনি। এর জন্য তাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। আর তাদের পেছনে পেছনে টাফি সফটিও লাফিয়ে লাফিয়ে আসছে। আব্রাহাম, আমার একটা কথা যদি শুনতে তুমি আইরাত। এই বললাম যে ওপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে না। কিন্তু না, তুমি তো নিজের মর্জির মালিক। আব্রাহাম তাকিয়ে দেখে আইরাত সরু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিশ্চিত রাগে ফুলছে। আব্রাহাম, আহা রাগ করছো কেন? আচ্ছা রাগ করতে হবে না, চলো। আইরাত, আমি যাব না। আব্রাহাম, না না থাক, রাগ করে না, রাগ করে না। আইরাত, না না আমি যাব না, যাব না। সরেন আপনি। আইরাত নিজের হাত ঠাস করে ছাড়িয়ে নেয়। আব্রাহাম, কি এক জ্বালা, কথায় কথায় শুধু রাগ করে। বেবি প্লিজ চলো। রাগ করে না সোনা। আইরাত, ও আচ্ছা আমি এখন জ্বালা হয়ে গেছি তাই না? থাক, জ্বালা আর সহ্য করতে হবে না আপনার। আব্রাহাম, আইরাত, যান যান। আব্রাহাম, জান পাখি প্লিজ চলো। আচ্ছা সরি সরি। এই কানে ধরেছ, সরি। আব্রাহাম সত্যি সত্যি আইরাতের সামনে এসে হালকা ভাবে নিজের কানে হাত দেয়। আইরাত তো দুহাত ভাঁজ করে গাল ফুলিয়ে টিমটিম হয়ে আছে। আব্রাহাম তার মাথা হালকা নিচু করে আইরাতের দিকে তাকায়, দেখে আইরাত এখনো গাল ফুলিয়ে রেখেছে। তা দেখে আব্রাহাম তার আঙুল দিয়ে আইরাতের গালে বেলুন ফুটানোর মতো টুস করে টোকা দেয়। এতে আইরাত হেসেই দেয়। আব্রাহাম, চলো এখন। আব্রাহাম তার হাত ধরে নিয়ে যেতে লাগে। ইদানিং এটাই হয়। হুটহাট করেই আইরাতের রেগে যাওয়া, প্রচুর জেদ করে বসা, এটা খাবে না সেটা খাবে না, এখানে যাবে না ওখানে যাবে না, মুড সুইং। তবে সবকিছুই আব্রাহাম সামলিয়ে নেয় পারফেক্টলি। আইরাত যেমনই থাকুক না কেন, আব্রাহাম এসে আইরাতের পাশে বসে তাকে নিজের বুকের সাথে লাগিয়ে নিলেই যেন জ্বালামুখী শান্ত। নিচে নেমে এসে হলরুম পেরিয়ে বাগানের দিকে চলে যায়। কিন্তু সেখানে খানিক উঁচু ঢিবি ছিল। আব্রাহাম, বেবি গার্ল, ওয়েট। তুমি এখানে দাঁড়াও। আইরাত, কি হয়েছে? আব্রাহাম, আসছি আমি। আব্রাহাম গিয়ে বাগানে আগে একটা চেয়ার ভালোভাবে রেখে আসে। তারপর আবার আইরাতের কাছে আসে। তার দিকে নিজের এক হাত বাড়িয়ে দেয়। আব্রাহাম, কাম্মায় 3 in 1। আব্রাহামের কথা শুনে আইরাত হেসে দেয়, আস্তে করে হাতটা আব্রাহামের হাতে রেখে নেমে পড়ে। তারপর এসে সবার সাথে বাগানে চেয়ারে বসে পড়ে। আইরাত, কি করো দাদি? ইলা, এই তো জুস বানাচ্ছিলাম তোর জন্যই। নে নে, এটা খেয়ে ফেল আগে। আইরাত, না এটা তো জুস না। ইলা, আরে জুসই তো। আইরাত, এটা মিল্ক শেক। ইলা, বুঝে গেছে রে।
আইরাত, হুম হুম চালাকি করো তাই না? ওটি হবে না, আমি খাবো না। তখনই আইরাতের পাশে আব্রাহাম এসে দুহাত ভাঁজ করে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে ওঠে, আব্রাহাম, আইরাত খাও। আইরাত, বমি আসে আমার। আব্রাহাম, এখন আর আসবে না। দাদি মিল্কশেক দাও দেখি। ইলা, এই নে। আব্রাহাম মিল্কশেকে এক গাদা চকোলেট ঢেলে দেয়। মিল্কশেক থেকে হয়ে গেল চকোলেট মিল্কশেক। সেটা আইরাতের দিকে এগিয়ে দিলে সে খেয়ে ফেলে। খাওয়ার পর আইরাতের ঠোঁটের ওপরে মুছ হয়ে যায়। আব্রাহাম, বাহ, আমার বউ এর মুছ। আইরাত, কই কই। আব্রাহাম, হা হা হা, এদিকে এসো। আব্রাহাম আইরাতের ঠোঁটের ওপরে মুছে দেয়। সবকিছু ভালোই চলছিল কিন্তু তখন কৌশল আসে। কৌশল? আব্রাহাম দা ভাই। আব্রাহাম, হ্যাঁ, কৌশল। একটু কথা ছিল। আব্রাহাম, আসছি যা। আব্রাহাম উঠে কৌশলের সাথে যায়। আব্রাহাম, কি হয়েছে? কৌশল, একটু অফিসে যেতে হতো তোমার। আব্রাহাম, কেন? কৌশল, আসলে কয়েক লাখ টাকা লস হয়েছে। আব্রাহাম, কেন? কিভাবে? কৌশল, মানে জিনিস আমাদের কিন্তু তাতে নেমপ্লেট বা ক্রেডিট সম্পূর্ণ অন্যের দেওয়া। আর যেই সব জিনিসে আমাদের কোম্পানির নাম রয়েছে সেখানে জিনিসের গুণগত মান খুবই কম, যার ফলে নাম বদনাম হচ্ছে আমাদেরই। প্রোডাক্ট ভালো থাকলেও সেখানে উল্টা পাল্টা সব করে রেখেছে, অর্থাৎ ভেজাল যুক্ত, যার দরুন লক্ষ খানেক টাকা লস। আব্রাহাম তার এক হাত কোমরে রেখে আঙুল দিয়ে কপালের পাশে স্লাইড করে একবার পেছনে ঘুরে তাকায়। আব্রাহাম, কে করেছে এইসব কিছু জানিস? কৌশল, খোঁজ লাগাচ্ছি তবে এখনো কিছুই জানা যায়নি। কিছু সময় লাগবে, জেনে যাব সবই। আব্রাহাম, আমি ভালো থাকতে চাইলে কি হবে? ভালো আমাকে কেউ থাকতে দেয় না। কৌশল, হুমম, এখন কি করবে? আব্রাহাম, কাল আইরাতকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো কাল সময় পাবো না আমি। আচ্ছা দেখি আজ রাতেই অফিসে যেতে পারি কিনা। কৌশল, তাহলে এখন আমি ওদিকটা গিয়ে দেখি। আব্রাহাম, যা ভালো হয় কর। অয়ন কোথায় রে? কৌশল, রাশেদ, অয়ন সবাই তো অফিসে। আইরাত, কৌশল ভাইয়া, কিছুটা চিল্লিয়ে। কৌশল, হ্যাঁ বৌম্মি। আইরাত, বাইরে যাচ্ছ? কৌশল, হ্যাঁ, কয়েক ঘন্টা পরই এসে পড়বো আবার। তোমার কি চকোলেট চিপস বা অন্য কিছু লাগবে? কৌশলের কথায় আব্রাহাম তার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। ওই হাবিজাবি খাবারের নাম শুনে। আইরাত, হ্যাঁ হ্যাঁ তা তো বটেই, কিন্তু আসার সময় অবনীকেও সাথে নিয়ে এসো। কৌশল, আচ্ছা দাভাই আমি গেলাম। আব্রাহাম, হুমম দেখে শুনে যাস। কৌশল চলে যায়। আব্রাহাম এমনি দাঁড়িয়ে থাকে আর ভাবতে লাগে যে এইসব কিছু আবার আশফাক করছে না তো, কারণ তার পুরো সন্দেহ এখন আশফাকের ওপরেই। তাকে আবার নিজের পার্টনার হিসেবে কাজে না নেওয়াতে আব্রাহামের ওপর বেশ জেদ রয়েছে তার। সে চাইলে এইসব কিছু উল্টো কাজ করতেই পারে, কিন্তু এইসব সে করলে আব্রাহাম তো তাকে আর এমনি এমনি ছেড়ে দিবে না। আইরাত, জামাই যান। আব্রাহাম তাকিয়ে দেখে আইরাত তাকে হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। আব্রাহাম তার কাছে যায়, সবার সাথে বসে পড়ে। আইরাত, জামাই যান। আব্রাহাম, হ্যাঁ। আইরাত, সবকিছু ঠিক আছে তো? আব্রাহাম, হ্যাঁ। আইরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে চুমু এঁকে দেয়। তখনই দিয়া আর ইলা ঝেড়ে কাশে। ইলা, না মানে বলছিলাম কি যে আমরাও এখানে আছি আর কি। আব্রাহাম, তাই কি হয়েছে? তুমি আর দাদাভাইও তো লাভ ম্যারেজ করেছো। প্রথমে চুটিয়ে প্রেম করেছো, তারপর পালিয়ে বিয়ে করেছো। আইরাত, হায় হায় তাই নাকি? দাদি সত্যিই? আমি তো জানতামই না। ইলা, কি করব, আব্রাহামের দাদা সব দিক দিয়ে ঠিকই ছিল তবুও মেনে নিচ্ছিল না কেউই, তাই পালিয়ে এলাম। আইরাত, আহা প্রেম রে। আব্রাহাম, হ্যাঁ দাদার গুণটাই আমি পেয়েছি। আইরাত, কোথায় পেলেন? আমাকে নিয়ে তো ভাগেননি আপনি। আব্রাহাম, কারণ তুমি নিজেই আমার কাছ থেকে দূরে দূরে পালিয়ে বেড়াতে। আমি আর তোমাকে নিয়ে পালাবো কখন? আর ওয়েট, আমি কেন পালাবো? আমি কি চোর না ডাকাত? সবার সামনে দিয়ে নিয়ে এসেছি। ভালোবেসেছি, আমি খুন করিনি যে পালাবো। আইরাত, খুন করলেই বাকি। আব্রাহাম, কি বললে? আইরাত, আমার জামাইটা কি ভালা গো, এটাই বললাম।
আব্রাহাম। হুমম। আইরাত। আচ্ছা দাদি, তোমার কয় বছর বয়সে বিয়ে হয়? ইলা। আমাদের যুগে তো মেয়েদের হাত পা ফুটতে না ফুটতেই বিয়ে দিয়ে দেওয়া হতো রে। আমার যতটুকু মনে আছে 15 বছর বয়সে বিয়ে হয় আমার। আইরাত। এহ, বলো কি? এই 15 বছর বয়সে তুমি দাদার সাথে পালিয়ে এসেছো? দিয়া। জীবনে কি করলাম? আইরাত। ইলা। তোর দাদা আমার থেকে 5-6 বছর বড় ছিল। স্কুলে আসার পথে দেখে পছন্দ করে। আস্তে আস্তে প্রেম, বাড়িতে বিয়ে ঠিক করলো, কিন্তু তা কি আর হয়? পালিয়ে নিয়ে এলো আর আমিও এসে পড়লাম। আইরাত। ভয় লাগেনি? যদি ধোকা দিত? ইলা মাথা তুলে তাকায়। ইলা। লেগেছে তো। অনেক ভয় লেগেছে, যাব কি যাব না। বাড়ি ছেড়ে আসার সময় কত পেছনে ঘুরে ঘুরে ফিরে তাকিয়েছি, কিন্তু না করে দিতে পারিনি উনাকে। এইটুকু বুঝতে পেরেছিলাম যে বাবা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানে গেলে আমায় একটা সময় পচে মরতে হবে। তাই জীবনের মায়া ত্যাগ করে সাহস জুগিয়ে ধরলাম তোর দাদাভাই এর হাত। জীবনে সুখ পেয়েছি অনেক, তবে যে সুখের মাধ্যম ছিল সেই চলে গেল। আব্রাহাম। কেন আমি আছি না? অনামিকা। ইলা। ওরে হারামি। একটু ইমোশনাল হয়েছিলাম, তাও হাসায় দেয়। আইরাত। তাহলে দাদি তোমার বয়স কত? আব্রাহাম। দাদির বিয়ের বয়স কিছুদিন পর 80-তে পড়বে। এবার হিসেব করে বের করো। আইরাত। চলছে 79? আব্রাহাম। হুমম। আইরাত। বিয়ের বয়স 79 চলছে। দাদির 15 বছরে বিয়ে হয়। তাহলে দাদির বয়স বর্তমানে? দিয়া। দাদিকে দেখে একদম বুঝাই যায় না। আইরাত। হায়াতের মালিক আল্লাহ। অনামিকা। মাশাল্লাহ। আইরাত তার মাথাটা আব্রাহামের কাঁধে রেখে দেয়। আর আব্রাহাম আলতো করে তার মাথাও ঠেকিয়ে নেয়। সবাই এভাবেই বসে হাসি তামাশা করতে লাগে। রাতের বেলা বাসার দিকে সবকিছু ঠিকঠাক করে আব্রাহাম চলে যায় তার অফিসে। এই সময়ে আব্রাহামকে অফিসে দেখে সবাই কিছুটা অবাক হয়। সবার সাথেই মোটামুটি কুশলাদি বিনিময় করে আব্রাহাম নিজের কেবিনে যায়। ম্যানেজারকে দিয়ে অফিসের সকল ক্যামেরা ফুটেজগুলো নিয়ে আসতে বলে। সেগুলো এক এক করে সব চেক করতে লাগে, কিন্তু ফলাফল শূন্য। ফুটেজ তেমন কোন কিছুই খুঁজে পাওয়া যায় না। গত এক সপ্তাহের মধ্যে যে সকল প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে সেগুলোর প্রত্যেকটার একটা একটা করে স্যাম্পল নিয়ে আসতে বলে। সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও কোন ঘাবলা পাওয়া যায় না। সবকিছুই ঠিক আছে। তার মানে পরিষ্কার যে কেউ ইচ্ছে করেই জিনিসগুলোতে ভেজাল মিশিয়ে সেগুলো চালান করা হচ্ছে। নয়তো একই প্রোডাক্ট সবই ঠিক, শুধু ভেতরে একরকম আর বাইরে আরেক রকম কেন? অর্থাৎ অফিসের ভেতরে ঠিকঠাক কিন্তু বাইরে গেলেই সব ভেজালযুক্ত হয়ে যাচ্ছে। তার মানে দাঁড়ায় এই যে কেউ বাইরে থেকেই সবকিছু নষ্ট করে দিচ্ছে। যদি বাইরের মানুষ এই সব কিছু করে থাকে তাহলে অবশ্যই তাকে হেল্প করার জন্য বা তাকে সব ইনফরমেশন দেওয়ার জন্য ভেতরে কেউ না কেউ তো আছেই। এই সব কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল আব্রাহামের, কিন্তু তখনই রাশেদ ডাক দেয়। রাশেদ। স্যার। আব্রাহাম। হুম। রাশেদ। এখন তো আমারও মনে হয় যে সবকিছু আশফাকি করছে। আব্রাহাম। এত পেঁচানো জিনিস ভালো লাগে না। সোজা মেইন পয়েন্টে আসি। এক কাজ করো, বেশ কিছু গার্ডকে বলো পাতাল থেকে হলেও এই আশফাককে ধরে নিয়ে আসতে। রাশেদ। স্যার এখন? আব্রাহাম। খুঁজতে বা ধরে আনতে তো সময় লাগবে। আজ খুঁজুক, পরে দেখি এই আশফাকের কি ব্যবস্থা করা যায়। আরও ঘন্টা খানিকের মতো থেকে আব্রাহাম নিজের বাসায় যাওয়ার জন্য পা বাড়ায়। বাইরে গিয়ে গাড়িতে উঠে বসে পড়ে ব্লুটুথ কানে দিয়ে গান শুনতে শুনতে আসছে। কিন্তু কিছু সময় পর অনামিকা ফোন করে আব্রাহামের কাছে। আব্রাহাম। হ্যালো মা। অনামিকা। বাবা তাড়াতাড়ি আসো, আইরাতের অবস্থা ভালো না। আব্রাহাম। মানে কি? কি হয়েছে? হাইপার হয়ে। অনামিকা। শুধু বমি করে যাচ্ছে, আর দম নাকি ভারী হয়ে আসছে। আব্রাহাম। ব্যথা করছে নাকি পেটে? অনামিকা। ব্যথা করছে না, তবে ওর অবস্থা ভালো না। আব্রাহাম। আমি 10 মিনিটে আসছি মা, তোমরা সবাই প্লিজ আইরাতকে দেখো। আমি আসছি। কেন যে অফিসে আসতে গিয়েছিলাম আমি এখন। এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়। বুকটা কেমন ধুকপুক করছে। ইতোমধ্যে ঘেমেও গিয়েছে সে। এখন কোন রকমে শুধু বাড়ি পৌঁছে গেলেই হলো।
আধা ঘন্টার রাস্তা 10 মিনিটে এসেছে সে। বাড়ির বাইরে গাড়ি থামিয়ে চাবিটা গার্ডের দিকে হালকা ঢিল দেয়। ও পার্ক করে দিবে। আর আব্রাহাম সোজা দৌড়। বাড়ি গিয়েই দেখে আইরাত একটা সিঙ্গেল সোফাতে বসে আছে। তার চারিপাশে সবাই তাকে নিয়েই ব্যস্ত। আব্রাহাম ছুটে গিয়ে আইরাতের পাশে যায়। আইরাত কোন কথা না বলে শুধু ভারী ভারী দম ছাড়ছে আব্রাহামকে দেখে তার কোমর জড়িয়ে ধরে। সেও আইরাতকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্রাহাম, বেবি গার্ল, কি হয়েছে জান? ব্যথা করছে পেটে, চলো হসপিটালে যাব। আইরাত, না না, আমি কোথাও যাব না। আমার এখন ভালো লাগছে না। আপনি আমার কাছে থাকেন তাহলেই আমি ঠিক থাকব। আমার শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আব্রাহাম আইরাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চুমু এঁকে দেয়। আব্রাহাম, ও কি খেয়েছে কিছু? ইলা, যা খাচ্ছে সবই তো উল্টিয়ে ফেলে দিচ্ছে। আব্রাহাম, আচ্ছা থাক, জান পাখি চলো। আব্রাহাম আইরাতকে ধরে দাঁড় করাই। আস্তে আস্তে হেঁটে রুমে চলে যায়। তাকে বিছানার ওপর হেলান দিয়ে শুইয়ে দেয়। আব্রাহাম গিয়ে নিজের ওপর থেকে কোটটা খুলে শার্টের হাতাগুলো গুটিয়ে নেয়। বারবার চোখে মুখে পানি দিতে দিতে আইরাতের জামার বুকের দিকটা আর হাতার দিকগুলো বেশ ভিজে গেছে। তাই আব্রাহাম তাকে চেঞ্জ করিয়ে দেয়। তারপর রেস্ট নিতে বলে। এভাবেই চলে যায় রাতটুকু। পরের দিন সকালে উঠেই আব্রাহাম আইরাতকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। ড্রাইভারকে আস্তে ড্রাইভ করে যেতে বলে আর পেছনে সিটে আইরাতের সাথে আব্রাহাম বসে আছে। ডক্টরের কেবিনে চলে যায়। ডক্টর, ম্যামের 9 মাসে তো পড়ে গেছে কিছুদিন আগেই। ডেলিভারির সময় হয়ে এলো বলে। ডেলিভারির কথা শুনতেই আইরাত আব্রাহামের হাত খামছে ধরে। আব্রাহাম বুঝল সে অনেক নার্ভাস, তাই নিজের দুহাত দিয়ে আইরাতের এক হাত ভালোভাবে জড়িয়ে ধরে। আব্রাহাম, হুমম ডক্টর, এখন শুধু সবকিছু ভালোয় ভালোয় কেটে গেলেই হলো। আইরাতের সাথে কেবিনে থাকা অবস্থায় আব্রাহামের কাছে ফোন আসে। রাশেদের ফোন দেখে আব্রাহাম উঠে কেবিনের বাইরে চলে যায়। আব্রাহাম, হ্যালো রাশেদ। স্যার, আশফাককে তো পাইনি, তবে তার জন্য কাজ করে এমন একজনকে পেয়েছি। আব্রাহাম, জমিয়ে খাতিরদারি করে আশফাক বর্তমানে কোথায় আছে তা বের করো। রাশেদ একবার তার পেছনে ফিরে তাকিয়ে আবার আব্রাহামের সাথে কথা বলে। রাশেদ, স্যার তাকে চেয়ারের সাথে বেঁধে রেখে মারতে মারতে মুখ নাক দিয়ে রক্ত বের করে ফেলেছি, কিন্তু তেমন কিছু একটা বলে না। কি করব? আব্রাহাম, ঘি সোজা আঙুলে বের না হলে আঙুল বাঁকা করতে হয়। লিসেন, যাকে তুলে এনেছো তার ফ্যামিলিতে কে কে আছে তা খোঁজ করো এবং তাদের নিয়ে ব্ল্যাকমেইল করো। ওকে বলো যে সে যদি মুখ থেকে কিছু না বের করে তাহলে তার পরিবারের লোকজনদের ক্ষতি করে দিবে। তবে এটা যেন শুধু বলা অবধি সীমাবদ্ধ থাকে, এর আগে না বাড়ে। ভুল করেও যেন ওর পরিবারের লোকদের ওপর একটা টোকাও না পড়ে। কোন ক্ষতি যেন ওর পরিবারের লোকজনদের না হয়। ওকে এটা বলো, শুধু ওকে ভয় দেখানোর জন্য, ব্যাস, আর কিছুই না। আমি আবার বলছি বাকিদের কোন কিছু যেন না হয় ওকে। রাশেদ, জি স্যার। আব্রাহাম ফোন কেটে দেয়। বাকি সব চেকআপ শেষে আইরাতকে নিয়ে বের হয়ে পড়ে। আইরাত আব্রাহামের কিছুটা রাগী মুখ দেখে বারবার জিজ্ঞেস করে যে সবকিছু ঠিক আছে কিনা। আব্রাহাম মুচকি হেসে হ্যাঁ বলে বাসায় এসে পড়ে তারা। ডক্টর 4 দিনের সময় দিয়েছে, এরপরেই আইরাতের ডেলিভারির ডেট। এই কয়েকটা দিন আইরাতকে আরো বেশি কেয়ারফুল থাকতে বলেছে ডক্টর। একদম বেড রেস্ট দিয়েছে। রাতের বেলা আইরাত শুয়ে আছে আর আব্রাহাম তার জন্য জুস নিয়ে আসছে। আইরাতের হাতে জুসটা ধরিয়ে দেয়, তখনই দরজাতে অয়ন আসে। অয়ন, দা ভাই। আব্রাহাম, হুমম। অফিস থেকে কখন আসলি? অয়ন, আগে এদিকে এসো, কথা আছে। আব্রাহাম, আইরাত সম্পূর্ণ জুসটুকু শেষ করা চাই ওকে। আইরাত, হুমম। আব্রাহাম অয়নের সাথে চলে যায়। অয়ন আব্রাহামের হাতে একটা ট্যাব ধরিয়ে দেয়। আর তাতে দেখা যাচ্ছে ওই লোকটাকে যে আশফাকের জন্যই কাজ করে, অর্থাৎ তাকে কি অবস্থায় রাখা হয়েছে তাই আব্রাহামকে দেখাচ্ছে। আব্রাহাম, শালার ব্যাটা এত মার খেয়েছে তবুও কিছু বলছে না। অয়ন, না, অবশেষে বলেছে। আশফাক নাকি আজ ভোরের দিকেই শহরে এসেছে। মানে এই কদিন ও শহরের বাইরে ছিল, আজই এসেছে।
আব্রাহাম: হুমম, আচ্ছা আমি দেখছি। অয়ন: ও আরেক কথা, হ্যাঁ আমাদের সন্দেহই ঠিক ছিল। এইসব কাজ আশফাকই করাচ্ছে। আব্রাহাম: ওই আধা মরা লোকটা বলেছে? অয়ন: হ্যাঁ, ও নাকি নিজেই সবকিছুতে উপস্থিত ছিল। আব্রাহাম: হুমম। অয়ন: কাল? আব্রাহাম: অফিসে যাচ্ছি আমি। অয়ন হুমম বলে চলে যায়। আইরাতের ঘুম থেকে ওঠার আগেই আব্রাহাম উঠে একদম রেডি। আব্রাহাম নিজের ওপরে এশ কালারের জ্যাকেট জোড়াচ্ছিল, তখনই আইরাত আস্তে আস্তে উঠতে ধরে বিছানা থেকে। আব্রাহাম তা আয়নাতে দেখে দ্রুত আইরাতকে এসে ধরে। তারপর ধরে তুলে বসিয়ে দেয়। আইরাত: সমস্যা নেই, হাঁটাহাঁটি করতে পারি আমি বেশ ভালো করেই। আব্রাহাম: হুমম। আইরাত: অফিস? আব্রাহাম: বেবিগার্ল, একদমই যেতে চাইছিলাম না, কিন্তু একটু প্রবলেম হয়েছে তাই যেতে হচ্ছে। আইরাত: আরে বুঝতে পেরেছি আমি, সমস্যা নেই আপনি যান। আব্রাহাম: ওঠো, ফ্রেশ হও। আইরাত গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজন একসাথে রুমের বাইরে বের হয়ে আসে। আব্রাহাম সবার কাছে আইরাতকে ভালোভাবে রেখে বাইরে এসে চোখে গ্লাসে পরে নিজে দ্রুত অফিসে যাওয়ার জন্য ছুটে। আইরাত বাইরে এসেই দেখে সবাই বসে আছে। তবে দিয়া, ইলা রেডি হয়েছে, হাতে কিছু ব্যাগ। এটা দেখেই তো আইরাতের মাথায় আগুন। আইরাত: কোথায় যাও তোমরা? দিয়া: তুই আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি যে? আইরাত: শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। কোথায় যাচ্ছিস? দিয়া: একটু বাইরে। আইরাত: আমিও যাব। বাসায় থেকে থেকে শেষ, কবে থেকে বাইরে যাই না আমি। আমাকেও নিয়ে যাও না। অনামিকা: না থাক, তুই বাড়িতে থাক। আইরাত: আরে আমি তো বাইরে গিয়ে আর হাঁটছি না, গাড়িতেই তো থাকবো। যাই যাই প্লিজ যাই। আইরাতের আকুতি আর কেউ ফেলে দিতে পারে না। আর আসলেই তো কবে থেকে যে বাইরে যায় না সে, এই বাড়িতেই। সবাই যখন যাচ্ছে তাহলে তাকেও নিয়েই যাওয়া যায়। অবশেষে আইরাতকেও নিয়ে যাবে বলে ঠিক করে। অন্যদিকে আব্রাহাম অফিসে গিয়ে বড় কাচের ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে একটা গরম কফির মগ। সামনেই সব ফাইল এলোমেলো হয়ে আছে। যে লোকটাকে ধরে বেঁধে সব উগলিয়েছে তাকে ছেড়ে দিতে বলেছে, যদিও সে বর্তমানে হসপিটালে অ্যাডমিট রয়েছে। ঘন্টা খানিক চলে যায়, আব্রাহামও তার কাজে ডুবে আছে। হাজার করলেও আর কাজ শেষ হবে না। পাশে থাকা ফোন বেজে ওঠে। কাজের ব্যস্ততায় নাম্বার না দেখেই ফোন রিসিভ করে কানে তুলে। আব্রাহাম: হ্যালো। আশফাক: হ্যালো স্যার, কেমন আছেন আপনি? বহুদিন পর আপনার এই ভরাট কণ্ঠস্বরটা শোনার সৌভাগ্য হলো। কণ্ঠ চিনতে আর এক মুহূর্ত দেরি হলো না আব্রাহামের। যে এইকে আব্রাহাম: যাহা হোক, যার জন্য ফাঁদ পাতলাম সে তো দেখি নিজের ইচ্ছেতেই ধরা পড়েছে আমার কাছে। আশফাক: কিন্তু সেই ফাঁদে তো আমি পড়ব না। পড়বেন আপনি। আব্রাহাম: সোজাসাপটা কথা বল। আশফাক: আপনি কি ভেবেছেন নজর শুধু আপনি একাই রাখতে পারেন? আমি পারি না। আমিও রেখেছি। আব্রাহাম: মানে? আশফাক: আপনার দাদি, শালি আর প্রাণভোমরা অর্থাৎ বউ, আপনার অনাগত সন্তানের মা, তারা সকলে যে দেখি বাইরে, আমার নজরের সামনেই, কিন্তু আমি তাদের থেকে বেশ দূরে। এটা শুনতাই আব্রাহামের কলিজাটা কেমন ছাদ করে ওঠে। চেয়ারে হেলান দিয়ে বসেছিল সে, আশফাকের কথা শুনে সোজা হয়ে ওঠে বসে। আব্রাহাম: ওরা সবাই বাইরে কি করে? আর সাথে আইরাত? আইরাত কেন? ও বাইরে এসেছে কেন? আশফাক: এখন স্যার, একবার ভাবুন তো, আমি যদি আইরাত ম্যামকে কিডন্যাপ। আব্রাহাম: আশফাক, আমাকে চিনিস না তুই? একটা আঁচড় অবধি এলেও তোকে আমি এমন মৃত্যু দিব যে মৃত্যু নিজেও ভয় পেয়ে যাবে তোর অবস্থা দেখে। আশফাক: দেখা যায় কি হয়। আব্রাহাম ফোনটা এক আছাড়ে ভেঙে খানখান করে ফেলে। মাথা ফেটে যাচ্ছে তার রাগে। সবকিছু ছেড়ে ছুড়ে আগে নিজের বাসায় যায় আব্রাহাম। বাড়ির ফোনে ফোন করে। এক সময় ফোন ধরে অনামিকা। অনামিকা: হ্যালো আব্রাহাম। মা আইরা, তার দাদি, দিয়া সবাই কোথায় গিয়েছে? কেন গিয়েছে? অনামিকা: তারা সবাই তো একটু বাইরে গিয়েছে। আইরাতকে রেখেই যেতে চাইছিল, কিন্তু তার নাকি বাসায় দম বন্ধ লাগছে। এমন ভাবে বলল যে মানা করতেই পারল না, তাই নিয়ে গেল।
সমস্যা নেই, আইরাত গাড়িতে রয়েছে, তাকে নামতেও দিবে না। আব্রাহাম: কথা সেটা না মা। আচ্ছা ওরা কোথায় গিয়েছে? অনামিকা: সুপার শপে গিয়েছে। আব্রাহাম: আচ্ছা আমি রাখি। আর তুমি সাবধানে থেকো প্লিজ। অনামিকা: আচ্ছা। আব্রাহাম এক হাত দিয়ে ড্রাইভ করছে, আরেক হাত মুখের কাছে নিয়ে রেখেছে। হার্টবিট বেড়ে গিয়েছে তার চিন্তায় আর রাগে। আব্রাহাম সোজা ঘোড়ার বেগে ছুটছে সুপার শপে যাওয়ার জন্য। কারণ ইলা, দিয়া আর আইরাত সবাই সেখানেই আছে। তবে ড্রাইভ করা অবস্থায় আব্রাহামের ফোনে ফোন আসে। সে না দেখেই রাগে ফোন কেটে দেয়। যখন তৃতীয়বারের মতো ফোন বেজে ওঠে তখন আব্রাহাম বিরক্তি হয়েই ফোন রিসিভ করে। কানে তার ব্লুটুথ ছিল। হ্যালো বলতে যাবে কিন্তু তার আগেই ওপর পাশ থেকে দিয়া ঘাবড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, দিয়া: হ্যাঁ হ্যালো জিজু। আব্রাহাম: দিয়া আর ইউ ওকে? কি হয়েছে? দিয়া: জিজু অবস্থা খুব বেশি খারাপ। আব্রাহাম: হয়েছে কি আর আশেপাশে এত চিল্লাপাল্লা কিসের? দিয়া: আইরাত নেই জিজু। এক নিমিষেই আব্রাহাম তার গাড়ি থামিয়ে দেয়। হুট করেই এত দ্রুত গাড়ির ব্রেক কষেছে যে অল্পের জন্য আব্রাহামের অ্যাক্সিডেন্ট হয়নি। চোখে মুখে ব্যাপক হয়রানির ছাপ নিয়ে আব্রাহাম আধো আধো গলায় বলে ওঠে, আব্রাহাম: নেই মানে? আইরাতের কি হয়েছে? কোথায় ও? দিয়া: জিজু আমি জানি না। আমরা সবাই শপের ভেতরেই ছিলাম। কেনাকাটা করে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে ধরেছিলাম। কিন্তু তখনই খেয়াল করি যে গাড়ির এক পাশের টায়ার পাঞ্চার হয়ে গেছে। ড্রাইভার ঠিক করাচ্ছিল মেকানিককে দিয়ে। এর মধ্যে আমরা সবাই কিছুটা দূর গিয়ে দাঁড়াই। কিন্তু এর মাঝে কি যে একটা হইচই বেঁধে যায় যে আগুন লেগেছে। সাধারণত আমরা সবাই ভয় পেয়ে যাই। আইরাতকে নিয়ে আসতে ধীরে আসছিলামই কিন্তু কোথা থেকে যেন একটা গাড়ি এসে আইরাতকে তুলে নেয়। আব্রাহাম: তোম? দিয়া: না, জোর জবরদস্তি করেনি। শুধু গান এনে আমাদের দিকে তাক করে ব্ল্যাকমেইল করে। আর আইরাতকে শুধু গাড়িতে উঠতে বলে। নইলে আমাদের সবাইকে গুলি করে দিবে এটা বলে। আইরাত আর অন্য কোন উপায় না পেয়ে উঠেই পড়ে গাড়িতে। আমাদের সবার সামনে আইরাতকে নিয়ে যায় জিজু, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আব্রাহাম: দাদি আর তুমি ঠিক আছো তো? দিয়া: না জিজু, আমি পড়ে গিয়ে মাথায় অনেক ব্যথা পেয়েছি। আর দাদি ঠিকই আছে। আব্রাহাম: আসছি আমি। আব্রাহাম ফোনটা নিয়ে পাশের সিটে ছুঁড়ে মারে রাগে। তার বুঝতে আর বাকি নেই যে কে এগুলো করিয়েছে। আশফাকের বলা কথাই তাহলে সত্যি হলো। মন চাইলে সব আগুন লাগিয়ে দিক। আইরতকে না জানি কোথায় নিয়ে গেছে। কি হালে আছে ও। ঈশ্বর, অসহ্যকর, আর ভাবা যায় না এইসব। আব্রাহামের রাগে সোজা কথা হাত পা অবশ হয়ে গেছে। সে নিজেকে অনুভব করতেও পারছে না। মন চাইছে শুধু হাতে একটা চাকু বা ধারালো কোন অস্ত্র নিক আর তা দিয়ে শুধু মানুষকে মেরে যাক। সে আবার হাওয়ার বেগে ছুটতে লাগে। সুপার শপে এসে পড়লে দেখে দিয়া ইলাকে নিয়েই ব্যস্ত। ইলা চিৎকার করে কাঁদছে। আব্রাহাম খেয়াল করে দেখে দিয়াও মাথায় কম ব্যথা পায়নি। এমনকি তার মাথার পাশ দিয়ে রীতিমতো রক্ত ঝরছে। তাই নিজের ওড়না দিয়ে চেপে রেখেছে। আব্রাহামকে দেখে দিয়া ছুটে যায়। গিয়েই হাউমাউ করে কেঁদে দেয়। আব্রাহাম: দিয়া, দিয়া কান্না করো না। প্লিজ ঠিক থাকো। আর তোমার অবস্থা তো ভালো না। হসপিটালে চলো, এভাবে থাকলে পরে ভয়াবহ রূপ ধারণ করবে। অয়ন: অয়নকে ফোন করেছ? দিয়া: অয়ন, কৌশল ভাইয়া সবাইকেই বলেছি। তারা আসছে। বলতে না বলতেই অয়ন আর কৌশল এসে হাজির হয়ে যায়। অয়ন তো দিয়ার অবস্থা দেখে পাগল প্রায়। আব্রাহাম: দেখ, এখন ইমোশনাল হওয়ার টাইম নেই। অয়ন, তুই দ্রুত দিয়াকে হসপিটালে নে। আর কৌশল, তুই দাদিকে নিয়ে জলদি বাড়ি যা। আর বাক। তার মাঝেই ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করে। আর জানা মতেই ওপর পাশ থেকে আশফাকের অট্টহাসি। যা শুনেই পুরো মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করে আব্রাহামের। আশফাক: আফসোস হচ্ছে? আব্রাহাম: অনেক বেশি। আশফাক: নিজের ওপর তাই তো? আব্রাহাম: হুম। আশফাক: আগেই বলেছিলাম আমি যে আমাকে নিজের বিজন্যাস পার্টনার বানিয়ে নিন। এতে তো আপনার আর লস হতো না, তাই না? আব্রাহাম: আমার আফসোস হচ্ছে। প্রচণ্ড রকমের আফসোস হচ্ছে। কিন্তু তা আমার ওপর না, তোর ওপর। তো
তোর কপালের ওপর। আশফাক কিছু না বুঝে কপাল কুঁচকায়। আব্রাহাম, আমি জানি যে আমার আইরাত তোর কাছেই আছে। ওকে তুই নিয়ে গেছিস নিজের সাথে। আশফাক, হ্যাঁ আব্রাহাম, দেখ তোর শত্রুতা, তোর জেদ যা কিছুই আছে সবই আমার সাথে, আমার বউ বা পরিবারের কোন লোকদের সাথে না। যদি আসলেই মানুষ হয়ে থাকিস তাহলে তুই ওদের কিছুই করবি না, আর যদি কাপুরুষ হয়ে থাকিস তাহলে ক্ষতি বাকিদেরই আগে করবি। আশফাক, এতটাও ভীতু নই আমি। আমার টার্গেট কি তা তো আপনি এই সময়ে বুঝেই গেছেন তাই না? চিন্তা করবেন না, আমি জানি যে এখন যদি আমি একজনকে মারি তাহলে একজনের সাথে সাথে আরো দুজন অর্থাৎ তিনজন মরবে, আর বাকিরা আধামরা। আমি তা করব না, শুধু আপনাকে এখানে আনার চেষ্টা, আমার ফুটবল জায়গায় আঘাত করা। আব্রাহাম তাকিয়ে দেখে কৌশল দাদিকে গাড়িতে বসাচ্ছে। আব্রাহাম দ্রুত ইশারাতে কৌশলকে ডাক দেয়। আব্রাহাম, জানিস তো ফুটবল জায়গায় যখন শক্ত হয়ে যায় তখন তার পরিণাম খারাপই হয়। আশফাক, হাহা, আমি যখন ইচ্ছে তখনই আপনার এক বিরাট মাপের ক্ষতি করে দিতে পারি। আব্রাহাম, বেটা, তুই এক কাজ কর, তুই না তোর হাতে চুরি পরে বসে থাক। আব্রাহামের কথা শুনতাই ফোনের ওপর পাশ থেকে আশফাক চিল্লিয়ে ওঠে রাগে। আব্রাহাম, আস্তে আস্তে। চুরি পড়তে কেন বলেছি জানিস? কারণ তুই নিঃসন্দেহে একটা কাপুরুষ, তাই তো মেয়েদের আশ্রয় নিস, তাদের ক্ষতি করার হুমকি দিস। আশফাক, হুমকিটা সত্যে পরিণত হলে কি হবে একবারও ভাবতে পারেন কি আপনি? আব্রাহাম, নিজের মরণকে এভাবে নিজেই ডেকে আনিস না আশফাক। আশফাক, দেখা যাক কি হয়। আব্রাহাম ফোন কেটে দেয়, কারণ এই আশফাকের কথা আর সহ্য হচ্ছে না তার। তবে এই কথা বলার মাঝেই আব্রাহাম একটা বুদ্ধিমানের কাজ করেছে, তা হচ্ছে কৌশলকে ডাক দিয়ে এনে দ্রুত আশফাকের লোকেশন ট্রেক করে ফেলেছে। কেননা আব্রাহাম যখন আশফাকের সাথে ফোনে কথা বলছিল তখন তো অবশ্যই তার ফোনের লোকেশন অন ছিল। কথা বলার বাহানার ছলে আর উস্কানিমূলক কথার জালে ফেলে তাকে, আর এই সুযোগেই তার লোকেশন ট্রেক করে নেয়। এখন আব্রাহাম অনায়াসেই জেনে যাবে যে এই ছুপা রুস্তাম কোথায় আছে বা কি করছে। এবার আব্রাহাম দ্রুত দিয়ার সাথে অয়নকে হসপিটালে দিয়ে আসতে বলে, আর ইলাকে বাড়ি, তারপর যে জায়গায় আব্রাহাম গিয়েছে সেখানে চলে আসতে বলে। জ্যাকেটটা নিজের ওপর থেকে ছুঁড়ে গাড়ির পেছনে সিটে ফেলে শার্টের হাতা গুটাতে গুটাতে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে। মাথার ওপর যেন কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে এমন ভাবে রাগ ধরে আছে আব্রাহামের। আজ আশফাককে হাতের কাছে পেলে কি যে করবে সে আল্লাহ মালুম। অন্যদিকে আইরাতের দম যেন যায় যায় অবস্থা, অনেক অস্থিরতা কাজ করছে তার মাঝে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, মাথার পাশ দিয়ে ঘামের বিন্দু বেয়ে বেয়ে পড়ছে, জোরে জোরে দম নিচ্ছে। আস্তে আস্তে চোখের পাতা খুলে ফেলে নিজেকে আবিষ্কার করে একটা এলোমেলো ধুলোযুক্ত অন্ধকারাচ্ছন্ন রুমে। একটা চেয়ারের ওপর বসে আছে সে, তবে তার হাত পা বাঁধা না, সবকিছুই ঠিক আছে, শুধু বসে আছে সে। মাথার ঠিক ওপরেই একটা হলুদ রঙের বাতি আছে, সেটা জ্বলছে নিভু নিচু ভাবে, সেটাই পুরো ঘরকে আবছা আলোকিত করে রেখেছে। আইরাত সম্পূর্ণ পরিস্থিতি বুঝে ওঠে, তাকে নিশ্চিত অজ্ঞান করার মেডিসিন দিয়ে অজ্ঞান করে তারপর এখানে বসিয়ে রেখে গিয়েছে। সবার আগে আইরাতের হাতটা যায় নিজের পেটের ওপর, এক হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘামগুলো মুছে ফেলে আর ভারী দম ছাড়ে। থেকে থেকেই কিছুটা কাশি দিয়ে উঠছে। এক হাত পেটের নিচের অংশে ধরে চেয়ার থেকে আস্তে করে উঠে দাঁড়িয়ে পড়ে আইরাত। ধীর পায়ে হেঁটে হেঁটে গিয়ে রুমের দরজার কাছে চলে যায়। সেখানে গিয়ে দরজাতে আস্তে করে বার কয়েক বাড়ি দেয়। আইরাত, এখানে কি কেউ আছেন? দরজা খুলুন প্লিজ, আমার আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ কেউ দরজা খুলুন। কেউ কি আছেন? এখানে কি কেউ আছেন? প্লিজ একটা বার কেউ দরজা খুলে দিন। বেশ কয়েকবার ডেকেও বাইরে থেকে কোন সাড়া শব্দ পায় না আইরাত। আব্রাহামের কথা খুব করে মনে পড়ছে। দাঁড়িয়ে থাকা তার পক্ষে আর সম্ভব না, তাই সে গিয়ে আবার আগের চেয়ারে আস্তে করে বসে পড়ে। আশেপাশে কেমন অগোছালো প্রকৃতির সবকিছু, বেশ ভয়ও লাগতে শুরু করলো এবার আইরাতের। আইরাত আর না পেরে একসময় হু হু করে কেঁদেই দেয়। আশফাক আইরাতকে ধরে এনেছে তার নিজেরই এক বাড়িতে, তবে তা বেশ পুরনো।
আশফাক নিজেই এই বাড়িতে এসেছে কমপক্ষে ৩-৪ বছর পরে। নিজের ওই বাড়ির হলরুমে বসে বসে একের পর এক ঢকঢক করে মদ খেয়ে যাচ্ছে সে। আর আইরাতকে বন্ধ করে রেখেছে ওপরের এক রুমে। দীর্ঘদিন কেউ এই বাড়িতে না থাকার ফলে আর সেই সাথে পরিষ্কার না করার ফলে ধুলো বালি সব জমে এক হয়ে গেছে। আব্রাহাম এসে পড়ে আশফাকের বাড়ির সামনে। এসেই কপাল কুঁচকে তাকায়। এটাকে ভুতুড়ে বাড়ি বললেও কম হবে না। বাড়ির বাইরে বুলডগের মতো দুটো কালো গার্ড দাঁড়িয়ে আছে। আব্রাহাম কিছু না বলেই আবার নিজের গাড়িতে উঠে পড়ে গাড়ি বেশটুকু পিছিয়ে নেয়। পিছিয়ে নিয়েই আবার হাওয়ার বেগে গাড়ি স্টার্টআপ দিয়ে সামনের দিকে ছুটতে লাগে। গাড়ি এতই জোরে সামনে এগিয়েছে যে এই দুজন গার্ডের আর কিছু করার সাহস বা গাড়ির সামনেই যাওয়ার দমে ধরেনি। তারা সোজা সামনে থেকে সরে এসে পড়ে। আর আব্রাহাম বাড়ির মেইন গেট একদম ভেঙে চৌচির করে ভেতরে ঢোকেছে। গেট আর আস্ত নেই। গগন কাঁপানো বিকট শব্দে বাড়ির ভেতরে আশফাকের হোস আসে। শব্দটা এতই জোরে হয়েছে যে তা আইরাতের কান অব্দিও পৌঁছে গেছে। তবে সে কিছু না বুঝে শুধু নিজের আশেপাশে তাকাতাকি করে। বাড়ির ভেতরে আরো আশফাকের কিছু চেলাটেলা ছিল। তারা আব্রাহামের দিকে এগিয়ে গেলে আব্রাহাম রিভলভার বের করে সবকটা তাদের দেহে ঢুকিয়ে দেয়। আশেপাশে কোন দিকে তোয়াক্কা না করে একদম বাড়ির ভেতরে চলে যায়। হলরুমে এসে দেখে আশফাক মদ গিলতে ব্যস্ত। তবে হলরুমে আসার আগে আব্রাহাম তার হাতে একটা লোহার লম্বাটে দণ্ড নিয়ে আসে, যা মূলত বাড়ির গেইটেরই একটা অংশ ছিল। আশফাক আব্রাহামকে দেখে একটা শান্ত চাহনি দেয়। আব্রাহাম, আইরাত কোথায়? আশফাক, আরে আছে আছে। এত হাইপার কেন হচ্ছেন? আব্রাহাম, দেখ আমি নিজেকে খুব 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 বেশি সংযত রেখেছি, সেই জন্যই এখন অবধি তুই নিঃশ্বাস নিতে পারছিস। আমি আমার আগের রূপকে ফিরিয়ে আনতে চাই না, নয়তো তা মোটেও তোর জন্য সুবিধেজনক হবে না। এই বিজনেস পার্টনারশিপ নিয়ে যদি তোর সাথে আমার রেষারেষি হতো তাহলে তা মিটমাট করে নেওয়া যেত, কিন্তু এখন কথা আমার পরিবারের ওপর দিয়ে এসেছে। এনেছিস তুই, আমাকে বাধ্য করিস না আশফাক। সত্যি করে বল। আর শেষবারের মতো জিজ্ঞেস করছি তোকে যে আমার আইরাত কোথায় আছে? আশফাক, আরে রিল্যাক্স মিস্টার আব্রাহাম চৌধুরী। আছে আপনার অনাগত সন্তানদের মা। কিছু হয়নি আপনার বউয়ের। ঠিকই আছে, এখনো মরে না। ব্যাস এইটুকু কথাই আশকাফের বলার সৌভাগ্য হয়। কেননা এইটা বলার সাথে সাথেই আব্রাহাম এক হিংস্র রকমের গর্জন দিয়ে তেড়ে এসে হাতে থাকা লোহার রডটা সোজা আশফাকের গলার শ্বাসনালী বরাবর ঢুকিয়ে দেয়। মুহূর্তেই পরিস্থিতি সব শান্ত, আর আশফাক নিজেও। তার গলাতে লোহার দণ্ডটা পুরো ঢুকিয়ে দিয়ে আব্রাহাম রাগে ফুঁসতে লাগে। তার কপালের রগগুলো কেমন ফুলে উঠেছে, হাতের রগগুলোও জ্বলজ্বল করছে। দাঁতগুলো কটমট করে আশফাকের দিকে তাকিয়ে আছে। আশফাক এখন শান্ত, কেননা আব্রাহামের করা আঘাতের সাথে সাথেই সে মরে গেছে। আব্রাহাম তো এখন পুরোপুরি অন্ধ, রাগে অন্ধ হয়ে গেছে এখন। লোহার দণ্ডটা আশফাকের গলা থেকে টেনে তুলে আবার আগের মতোই শ্বাসনালীতে আঘাত করে। এভাবে আব্রাহামের হাতে যত কোলায় বারেবার আঘাত করেই গিয়েছে। একটা সময় আশফাকের গলা, ঘাড়ের মাংস, হাড়, রগ সব ছিঁড়ে যায়। ঠিক যেন দেহ থেকে মুন্ডু ছিঁড়ে নিচে পড়ে যাওয়ার মতো বাজে, বীভৎস দৃশ্য। আব্রাহাম রডটা তুলে নিচে ছুঁড়ে মারে। রাগ কমেছে তার। আর এখন তাকে কমাতেই হবে, কেননা আইরাতের সামনে তার এই অবস্থায় যাওয়া যাবে না। এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আব্রাহাম আশফাকের দিকে। আব্রাহাম, এর জন্যই সবসময় নিজের অকাদ অনুযায়ী মানুষের সাথে টক্কর নিতে হয়। এটা বলে আব্রাহাম এসেই পড়ত, কিন্তু তার চোখ যায় আশফাকের পকেটের দিকে। একটা চাবির মতো কিছু ঝুলছে। তা হাতে নিয়ে দেখে একটা 08 নাম্বার রুমের চাবি। আব্রাহাম বুঝল যে এটাই আইরাত যে রুমে আটকে আছে সেই রুমের চাবি। সিঁড়ি বেয়ে দ্রুত ওপরের রুমগুলোর দিকে এগিয়ে যায়। 1, 2, 3 সব রুমই আসে, তবে 8 আর আসে না। আব্রাহাম তো খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু পায় না। আব্রাহাম ভাবে এখানে আইরাত নেই, তাই আবার নিচে চলে যেতে ধরে। আর ওদিকে আইরাতও বুঝে যে হয়তো এখানে কেউ একজন এসেছে। আইরাত তো আর এই বদ্ধ রুমে থাকতে পারছে না, দম যেন এই গেল চলে। তাই আইরাত বহু কষ্টে চিল্লিয়ে ওঠে, কেউ আছেন বলে। আব্রাহাম শুনতে পায় আইরাতের কণ্ঠ।
তা শুনেই যেন অশান্ত বুকে একরাশ শান্তি এসে ভর করে। দ্রুত ছুটে যায়। দেখে 6 নাম্বার রুমের শেষেই একটা মোড়ের মতো আসে, আর তারপরেও 7-8 রুম আছে। 8 নাম্বার রুম চাবি দিয়ে দিয়ে খুলে ফেলে। আর ভেতরে যেতেই দেখে আইরাত হাপিত্তেশ করছে। ঘেমে গেছে সে। জোরে দম ত্যাগ করছে শুধু। আব্রাহাম দ্রুত আইরাতের কাছে যায়। তার চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে দিয়ে মুখে অজস্র চুমু খেতে থাকে। পরিবেশ ভালো না, আর এই জায়গা আইরাতের জন্য সেইফও না, তা বুঝতে পেরে আব্রাহাম আইরাতকে আস্তে করে দাঁড় করিয়ে নেয়। তারপর ওপর থেকে নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। নেমে হলরুমে আসতেই আইরাতের চোখ কপালে উঠে যায়। কেননা হলরুমে শুধু রক্ত আর রক্ত। আইরাতের মাথা যেন ঘুরে যাওয়ার মতো অবস্থা। আইরাত যেই না নিজের মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকাতে যাবে, তখনই আব্রাহাম নিজের এক হাত দিয়ে তার চোখগুলো ধরে আটকিয়ে দেয়। কারণ আইরাতের থেকে ঠিক কয়েক হাত পেছনেই আশফাকের ক্ষত বিক্ষত নিথর দেহটা চেয়ারের ওপর পড়ে রয়েছে। যা দেখা আইরাতের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে না। আইরাতকে নিয়ে হলরুম পেরিয়ে বাইরে এসে পড়লে আব্রাহাম নিজের হাতটা তার চোখের ওপর থেকে সরিয়ে ফেলে। তবুও আইরাত খেয়াল করে দেখে কতগুলো লোক মাটিতে পড়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। আইরাত আব্রাহামের দিকে তাকায়, কিন্তু আব্রাহাম একটা ডোন্ট কেয়ার ওয়ালা ভাব নিয়ে বলে, আব্রাহাম, জাস্ট ইগনোর দ্যাম বেবি গার্ল। আইরাতকে নিয়ে সোজা বাইরে এসে পড়ে। আর যেই গাড়ি দিয়ে আব্রাহাম এসেছে তা দিয়ে যাতায়াত করা এক প্রকার অসম্ভব। কারণ গাড়ির হুলিয়া আব্রাহাম গেট ভেঙে পুরো পাল্টিয়ে দিয়েছে। তবুও আব্রাহাম ওই গাড়ির কাছে গিয়ে গাড়ির সামনের দরজা খুলে দেয়। সেখানে সিটের ওপর আইরাতকে বসিয়ে দেয়। তারপর একটা পানির বোতল বের করে আইরাতের চোখে মুখে দিয়ে দেয়। এতক্ষণে গিয়ে আইরাত যেন একটু স্বস্তি পায়। তার মিনিট কয়েক পর অয়ন, কৌশল আর রাশেদ আসে গাড়ি নিয়ে। সাথে দিয়াও এসে পড়ে। দিয়ার মাথায় সাদা ব্যান্ডেজ করা। আইরাত, জামাই যান। আব্রাহাম, হ্যাঁ জান পাখি। আইরাত, আমি বাড়ি যাব। আমি আর নিতে পারছি না এইসব কিছু। খুব বেশি খারাপ লাগছে আমার। আব্রাহাম, আচ্ছা কে বলেছিল বাইরে আসতে? তুমি আমায় বলতে যে কি কি লাগবে, আমি শেষবের বন্যা ভাসিয়ে দিতাম। এই সময়ে কেউ বাইরে যায় বুঝো না তুমি জান? আইরাত, আমি কি জানতাম নাকি যে এমন কিছু একটা হবে? আইরাতের ঝাড়িওয়ালা মুখ দেখে এত কিছুর মাঝেও আব্রাহাম ফিক করে হেসে দেয়। আব্রাহাম, হ্যাঁ তাও ঠিক। রাশেদের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় আব্রাহাম। আর তাদের এইসব আধমরা মানুষকে নিয়ে যেতে বলে। যারা বেঁচে আছে তাদের হসপিটালে নিয়ে যেতে বলে, আর যারা মরে গেছে তাদের কবরস্থানে। অয়নকে ভেতরে আশফাকের লাশের ব্যাপারে সবকিছুই আব্রাহাম বলে এসে পড়ে। বাকিটুকু সামলানো অয়ন আর রাশেদের ব্যাপার। গাড়ি দিয়ে আব্রাহাম, আইরাত, কৌশল আর দিয়া এসে পড়ে। পেছনের সিটে আইরাতের দুপাশে আব্রাহাম আর দিয়া বসে আছে, আর সামনে ড্রাইভ করছে কৌশল। ভালোই ভালোই যাচ্ছিল তারা সবাই, কিন্তু এবার বাধে আরেক বিপত্তি। বেশ বড় বিপত্তি। গাড়ি দিয়ে যাচ্ছিল সবাই। তবে যেতে যেতেই হঠাৎ করে আইরাত দিতে ওঠে এক গগন বিদারী চিৎকার। সবাই বেশ অবাক। আইরাতের চিৎকারে কৌশল ভরকে গিয়ে দ্রুত গাড়ির ব্রেক কষে দাঁড়ায়। দিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আব্রাহামও হাইপার হয়ে পড়ে। কিন্তু এদিকে তো আইরাতের নাজেহাল অবস্থা। এক হাত কোমরের পাশে রেখে আরেক হাত পেটের নিচের অংশে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠে। দিয়া, আইরু, আইরু কি হলো? আব্রাহাম, লেবার পেইন উঠেছে। কৌশল দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালের দিকে নেয়। কৌশল কোন রকমে মাথা দুবার দুলিয়ে দ্রুত গাড়ি আবার স্টার্ট দেয়। আইরাতের এক হাত আব্রাহাম ধরে রেখেছে। তার বুকে আইরাত নিজের মাথা এলিয়ে দিয়েছে। দরদর করে ঘেমে যাচ্ছে। আর দিয়া কোন রকমে আইরাতকে বুঝিয়ে যাচ্ছে। আইরাতের বাম হাতের তালু বারবার ঢলে যাচ্ছে। আব্রাহাম, বেবি গার্ল প্লিজ একটু ধৈর্য ধরো। কিচ্ছু হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। একটু সহ্য করো প্লিজ। দিয়া, কিন্তু জিজু ডেলিভারির ডেট তো আরো কয়েক দিন পর ছিল তাই না? আব্রাহাম, অনেক সময় ডেলিভারি ডেটের আগে বা পরেও পেইন শুরু হয়। আইরাত এবার আর না পেরে ঢুকরে কেঁদে দেয়। সব যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আরেক দফা চিল্লিয়ে ওঠে। আব্রাহামের এখন আর সহ্য হচ্ছে না এই পরিস্থিতি।
যেখানে আইরাত সামান্য একটু ব্যথা পেলেই আব্রাহাম তাকে বাচ্চার মতো কেয়ার করত, সেখানে এখন আইরাত ব্যথায় কাতরাচ্ছে। আব্রাহাম শুধু কোন রকমে সামাল দিয়ে যাচ্ছে তাকে। মন যেন আর শান্ত নেই, এক উত্থাল পাতাল বয়ে যাচ্ছে। আইরাত, আব্রাহাম, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আব্রাহাম জান আমার, প্লিজ একটু সহ্য করো, এসে পড়েছি আমরা, কিচ্ছু হবে না কারো। কৌশল, জলদি যা। কৌশলও কম জোরে গাড়ি ধাওয়া করছে না, কিন্তু তাড়াতাড়িতে করা কাজই আসলে ভালো না। পথ যেন আর ফুরাতেই চাচ্ছে না। তারও 15 কিংবা 20 মিনিট পর গাড়ি এসে থামে হসপিটালের সামনে। আব্রাহাম ফোন করে ডক্টরকে, আগেই বলেছে যে লেবার পেইন শুরু হয়েছে আইরাতের, তাই ডক্টর সেই অনুযায়ী সবকিছু ঠিক করে রেখেছে। গাড়ি থামলে আইরাতকে পেছনে থেকে ধরে দিয়ার ওপর হালকা ভাবে হেলান দিয়ে চোখে বন্ধ করে এক প্রকার কাঁদছে আইরাত। আব্রাহাম দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে গাড়ির দরজা খুলে আইরাতের উদ্দেশ্যে বলে, আব্রাহাম বেবি গার্ল, হাত দাও আমার দিকে। আইরাত, কি করছেন কি আপনি? আব্রাহাম, হাত দাও, তুমি তো আর হাঁটতে পারবে না, হাত দাও। আইরাত, আব্রাহাম, আমি যেতে পারবো। আব্রাহাম, জান পাখি, হাত দাও, এইটুকু তুমি হেঁটে যেতে পারবে না, হাত দাও আমায়, সময় কম। আইরাত, কিন্তু এই অসময়ে আইরাতের এমন নানা আর শুনতে না পেরে আব্রাহাম তাকে দেয় এক ধমক। আইরাত কেঁপে ওঠে, সাথে আরো কেঁদেও দেয়। একটা হাত আব্রাহামের হাতের ওপর রেখে আস্তে করে গাড়ি থেকে কিছুটা বাইরে বের হয়। তারপর আব্রাহাম ধীরে আইরাতকে কোলে তুলে নেয়। তবুও এতে আব্রাহামের মাঝে কোন ভাবান্তর দেখা যায় না, সে আগের মতোই থাকে। দিয়াও গাড়ি থেকে নেমে ছুটে তাদের পিছু পিছু যেতে লাগে। হসপিটালের ভেতর আব্রাহামকে দেখা মাত্রই নার্স আর ডক্টর এগিয়ে যায়। একটা বেড এনে তাতে আইরাতকে শুইয়ে দেয়। একটা রুমে আইরাতকে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে আইরাতের ওয়াটার ব্রেক করে ফেলে। ব্যথা যেন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আইরাতের গায়ের জামাটা কোন রকমে খুলে একটা ঢিলা জামা পরিয়ে দেওয়া হয়। চুলগুলো গুটিয়ে এক করে একটা ব্লু কালার হেয়ার ব্যাগের ভেতরে বেঁধে দেয়। তারপর আবার সেই রুম থেকে আইরাতকে বেডে শুইয়ে বের করে আরেক রুমে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ যেখানে মূলত ডেলিভারি হবে। যাওয়ার সময় আব্রাহাম সোজা আইরাতের বেডের কাছে এসে পড়ে। আইরাত তো শুধু ছটফট করে যাচ্ছে ব্যথায়, তার হিতাহিত জ্ঞান নেই বললেই চলে। আব্রাহামের হাত সে এতটাই শক্তভাবে ধরেছে যে ছাড়ার আর নামগন্ধ নেই। আব্রাহাম শুধু তাকে সাহস জোগানোর জন্য এটা ওটা বলে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আব্রাহাম নিজেও অনেকটাই বেশি নার্ভাস। ওটিতে আইরাতকে ঢোকাতে যাবে, কিন্তু আইরাত কোনক্রমেই যেন আব্রাহামের হাত ছাড়ে না। সে আব্রাহামকে ছাড়া যাবেই না। তখন ডক্টর বলে ওঠেন, ডক্টর স্যার, প্লিজ আপনিও কেবিনের ভেতরে আসুন, নয়তো ম্যাম পারবে না, প্লিজ স্যার আসুন। অতঃপর আব্রাহাম নিজেও আইরাতের সাথে কেবিনে ঢুকে পড়ে। আইরাতকে পজিশন মোতাবেক শোয়ানো হয়। ওয়াটার যেহেতু তার ব্রেক করেছে, তাই ব্যথাটা ক্রমেই ধীরে ধীরে বাড়ছে। আব্রাহাম ভয় পাচ্ছিল এটা নিয়ে যে যদি আইরাতের কাটাছেঁড়া করতে হয়, কিন্তু ডক্টর সবকিছু দেখে বুঝল যে কাটাছেঁড়া করতে হবে না, অর্থাৎ সিজার করতে হবে না, নর্মাল ভাবেই ডেলিভারি করা সম্ভব। আইরাতের মাথার কাছে আব্রাহাম তার এক হাত ধরে দাঁড়িয়ে আছে, মনে প্রাণে আল্লাহকে ডেকে যাচ্ছে। দুপাশে 2-3 জন নার্স এসে দাঁড়ায়, আর ডক্টর নিজের কাজ করতে লাগে। এদিকে আইরাত আব্রাহামের হাত ধরে কেঁদেই যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা লোক এসে হসপিটালে হাজির। সবার মাঝে বেকুলতার ছাপ স্পষ্ট। অধীর আগ্রহে হসপিটালের বাইরে দাঁড়িয়ে বা বসে রয়েছে সবাই। যখন আর এক বিন্দুও শক্তি আইরাতের মাঝে বাকি নেই, চোখ যেন তার নিভু নিভু, তখন আব্রাহাম আইরাতের মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রেখে দেয়। তখনই একদম শান্ত পরিবেশের মাঝে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। পুরো হসপিটাল কেঁদে কেঁদে মাথায় তুলে নিয়েছে। বাইরের সবাই শুধু কেবিনের দরজার দিকে তাকিয়ে আছে। একটা বাচ্চাকে নিয়ে টাওয়ালে মুড়িয়ে একজন নার্সের কাছে দিয়ে দেয়। সে বাচ্চাকে নিয়ে চলে যায়। পরমুহূর্তেই আরেকটা বাচ্চাকে আরেকজন নার্সের কাছে দিয়ে দেয়। আইরাতের এখনো তেমন কোন হুঁশ নেই। প্রচণ্ড দ্রুত গতিতে শ্বাস নিচ্ছে সে। বেশ ভালোই ব্লিডিং হয়েছে।
তবে এতে আইরাতের ইনশাআল্লাহ কোন ক্ষতি হবে না। সব ঠিকই আছে, আর এইটুকু তো হওয়ারই ছিল। ডক্টর আইরাতকে ঠিকঠাক করে দেয়, একদম নিট এন্ড ক্লিন। অতঃপর হাত থেকে গ্লাভস আর মুখ থেকে মাস্ক খুলতে খুলতে বলে ওঠেন, ডক্টর, সব বাচ্চাই সুন্দর, আল্লাহ দেওয়া বিশেষ উপহার হয়। কিন্তু সত্যি বলতে কি, এত সুন্দর বাচ্চা আমি আমার ডক্টর লাইফে কখনোই দেখিনি এর আগে। অনেক অনেক কংগ্রেচুলেশন স্যার এবং ম্যাম, আপনাদের টুইন বেবি হয়েছে, একজন ছেলে আর একজন মেয়ে। আইরাত মুচকি হাসে। হালকা করে মাথা তুলে দেখে আব্রাহাম আইরাতের হাতটা অনেক শক্ত করে ধরে মাথার কাছে তার মাথা নামিয়ে রেখেছে। এর মাঝেই একজন নার্স আসে। আইরাত খেয়াল করে দেখে নার্সের কোলেই দুজন বাচ্চা। তবে নার্সটা দুজন বেবিকে একসাথে নিতে গিয়ে কেমন হিমশিম খাচ্ছে। ডক্টর দ্রুত একজনকে নিজের কোলে নিয়ে নেয়। উঠে বসার মতো অবস্থায় আইরাত নেই, কিন্তু এখন কি আর সেই খেয়াল আছে তার? আইরাত উঠে বসতে ধরলে আব্রাহাম তাকে ধরে তুলে বসিয়ে দেয়। পিঠের পেছনে একটা বালিশ দিয়ে দেয়। ছেলে মেয়ে উভয়কেই আইরাতের কোলে দেওয়া হয়। দুপাশে দুজনকে নিয়ে বসে আছে আইরাত। মনে হচ্ছে এর থেকে বেশি সুখময় শান্তিময় সময় আর নেই। এখন এই সময়টুকু তাদের একা থাকতে দেওয়াই ভালো, তাই নার্স আর ডক্টর বাইরে বের হয়ে পড়ে। মিনিট কয়েক পর বাকি সবাইকে কেবিনের ভেতরে যেতে বলে। আইরাত তাকিয়ে দেখে আব্রাহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আইরাত, জামাই যান। আব্রাহাম, হুম। আইরাত, আপনি খুশি নন? এবার আব্রাহাম চোখ তুলে আইরাতের দিকে তাকায়। আইরাতের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ তার চোখের কোণে পানি জড়ো হয়ে যায়। আইরাত অবাক হয়ে তাকায়। এবার আব্রাহাম আর ঠিক থাকতে পারে না। আব্রাহাম কেঁদে দেয়। আইরাতকে পাশ থেকে জড়িয়ে ধরে। আব্রাহাম, খুশি রে আমার জান পাখি, আমি অনেক খুশি, একেবারে বাঁধভাঙ্গা খুশি আজ আমি। আমার বিশ্বাস হয় না, আমার কি আদৌ এতটা সুখ পাও না? আমার বলার ভাষা নেই, পৃথিবীর সবথেকে ভাগ্যবান আমি আজ। আইরাত আব্রাহামের দিকে তাকায়। আব্রাহামের চোখে অশ্রুবিন্দু মুক্তোর ন্যায় ছলছল করছে আর মুখে ঝুলছে বিশাল মাপের হাসির রেখা। এবার আব্রাহাম বেবিদের দিকে তাকায়। আসলেই নবজাতক সুন্দর, দুধে আলতা গায়ের রং, এত গোলুমলু। তাদের থাই, হাত আর গালগুলো বেশি মোটাসোটা। ঠোঁটগুলো এত ছোট্ট আর গাঢ় গোলাপি। চোখের পাপড়িগুলো কি যে কিউট। ঠোঁটের ঠিক ওপরেই ছোট্ট একটা বুচো নাক। মেয়ের চুলগুলো কালো আর ছেলের চুলগুলো হালকা ব্রাউন কালারের। দুজন এতটাই দেখতে একরকম যে এদের চেনার উপায় নেই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে। আইরাত মেয়েকে আব্রাহামের দিকে এগিয়ে দেয়। আব্রাহাম আইরাতের দিকে তাকিয়ে থাকে। আইরাত, আরে কি হলো, তাকিয়ে আছেন কেন? ধরুন। আব্রাহাম আমতা আমতা করে বলে। আব্রাহাম, না মানে আমি নিব, মানে যদি ব্যথা পায়। আইরাত, পাবে না, আপনি ধরুন। এর মাঝেই মেয়ে কেঁদে দেয়। তার কান্না দেখে আব্রাহাম তড়িঘড়ি করে কোলে নেয় তাকে, আর সাথে সাথেই মেয়ের কান্না বন্ধ। আইরাত হেসে দেয়। আইরাত, হুমম আমার বুঝা শেষ, মেয়ে হবে বাপের পাগল। নিজের কোলের দিকে তাকিয়ে দেখে ছেলে বৃদ্ধ আঙুল চুষছে। আব্রাহাম, আচ্ছা আমি না কিছু বুঝলাম না। আইরাত, কি? আব্রাহাম, বাচ্চা হওয়ার সাথে সাথেই খাওয়ার জন্য কান্না করে, আর এই দুজন কিছুই না। একজন আঙুল চুষছে আর একজন চুপ। ছেলে মেয়ে দুজনকে একসাথে নিয়ে বসলে দুজনেই একসাথে পিটপিট করে চোখ মেলে তাকায়। জলজল করছে তাদের চোখগুলো। আব্রাহাম, তোমার মতোই হয়েছে। আইরাত আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম, একদম গোলুমলু। ব্যাস, এটা বলার সাথে সাথেই বাচ্চাদের কান্না শুরু। কানের পর্দা যেন ফেটে গেল। বুঝলো খিদে পেয়েছে। বাকিরা সবাই কেবিনে ঢোকে। এখন কমপক্ষে বাটিতে করেই দুঃখ নিয়ে খাওয়াতে হবে, কেননা আইরাতের শরীর ভালো না আর সেই অবস্থায় সে নেই। সবাই তো বাচ্চাদের পেয়ে খুশিতে পাগল, এক্কেবারে দিশেহারা। আর আব্রাহাম ব্যস্ত আইরাতকে নিয়ে। আইরাতের টেক কেয়ার সে নিজেই করে। আজ না হলেও হয়তো আগামীকাল আইরাতকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে। আব্রাহাম আইরাত বসেছিল। আইরাতের কোমরের এক সাইডে হাত রেখে দিয়েছে সে। সবাইকে বাচ্চাদের নিয়ে মাতামাতি করতে দেখে আব্রাহাম আইরাত তাদের মাথা একসাথে ঠেকিয়ে হাসিমুখে তাদের সবার দিকেই তাকিয়ে থাকে।
এই গোটা পৃথিবীর সবথেকে বেশি সুখময় মুহূর্ত যেন এটাই। শুরু হলো আজ থেকে আব্রাহাম আইরাতের জীবনের আরেক নতুন ধাপ। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।